আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে জেনে নিচ্ছি এখনকার প্রধান প্রধান শিরোনামগুলি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে আবার ডিগবাজি দিল ভারত। পাকিস্তানের সেনাবাহিনীকে দুর্বল করতে নওয়াজকে সাহায্য করছে ভারত, দাবি ইমরান খানের। কারাবাখের প্রধান শহরে হামলা আজারবাইজানের। শ্বাসকষ্ট শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার হুমকি নাকচ করল তুরস্ক। সীমান্ত বিবাদে চীনকে মোকাবেলায় ভারত একাই যথেষ্ট। এবং সব শেষে জানিয়ে দেব ট্রাম্প দায়িত্ব পালনে অক্ষম হলে কি হবে মার্কিন নির্বাচনে। এতক্ষণ প্রধান প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। চলতি সপ্তাহের শুরুতে ঢাকার পক্ষ থেকে নয়াদিল্লিকে অনুরোধ করা হয়েছিল বাংলাদেশে পালিয়ে আসা 10 লাখ রোহিঙ্গাকে মিয়ানমার যাতে ফিরিয়ে নেয় তার জন্য ভারতের পক্ষ থেকে কূটনৈতিকভাবে চাপ সৃষ্টি করতে। ভারত এই বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছিল, কিন্তু শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব ইউ সোহান এর বৈঠকে বিষয়টি তুলতে দেখা গেল না নয়াদিল্লিকে। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করে বলা হয়েছিল, জোর করে তাড়িয়ে দেয়া রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তনের গুরুত্বের দিকটি দুই মন্ত্রী তুলে ধরেছেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বলেছিলেন, ঢাকা আশা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরানোর প্রশ্নে অর্থপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু বাংলাদেশকে আশ্বস্ত করেও রোহিঙ্গা সমস্যা নিয়ে সাউথ ব্লককে আবারও ডিগবাজি খেতে দেখা গেল ভারত ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে। এর আগেও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অনুরোধে বারবার অবজ্ঞা করে এসেছে দিল্লি। জানা গেছে, রাখাইন প্রদেশে উন্নয়নমূলক প্রকল্পগুলি নিয়ে ভারত এবং মিয়ানমারের দুই পররাষ্ট্র সচিবের কথা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের এবং জাপানের সঙ্গে ভারতের সহযোগিতা সেখানে 15টি স্কুল তৈরির কথা রয়েছে। কিন্তু বৈঠকের পর যে বিবৃতিটি নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয়েছে, তাতে বাংলাদেশের কক্সবাজারের শিবির থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া নিয়ে কোনো কথা বলা হয়নি। এই নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, রাখাইন প্রদেশের উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে কথা বলা হয়েছে, তবে রোহিঙ্গা ইস্যুতে কোনো কথা বলা হয়নি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মারাত্মক অভিযোগ আনলেন তারই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে। ইমরান খান অভিযোগ করেছেন, তার দেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য বিরোধী নেতা নওয়াজ শরীফকে সাহায্য করছে প্রতিবেশী ভারত। শামা টেলিভিশনের সাংবাদিক নাদিম মালিককে দেয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার ইমরান খান এইসব কথা বলেছেন। ইমরান খানের দাবি, তার আমলে সরকারের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে সেরা সম্পর্ক, কারণ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিষ্ঠান যার যার মতো অঙ্গনে থেকে কাজ করে চলেছে। ইমরান খান বলেন, মুত্তাহিদা কাওমি মুভমেন্টের প্রধান আলতাফ হোসেন যে খেলা খেলেছিলেন, নওয়াজ শরীফ সে একই খেলা শুরু করেছেন। সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তিনি 100% সুনিশ্চিত যে নওয়াজ শরীফকে সাহায্য করছে ভারত। পাক প্রধানমন্ত্রী বলেন, লিবিয়া, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, ইয়েমেন, মুসলিম বিশ্বের প্রতিটি দেশ জ্বলছে, এর মধ্যেও আমরা কেন নিরাপদ? যদি আমাদের সামরিক বাহিনী না থাকতো তাহলে আমাদের দেশকে 3 টুকরো করা হতো। ভারতের গবেষণা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানকে ভাঙতে চায়। নওয়াজ শরীফের দিকে আঙ্গুল তুলে ইমরান খান বলেছেন, মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ সেনাবাহিনীকে আক্রমণ করে মারাত্মক রকমের গোলাগুলি সৃষ্টি করেছেন। তিনি পরবর্তী আলতাফ হোসেন হতে যাচ্ছেন এবং আমি নিশ্চিত যে তার এই কর্মকাণ্ডের পেছনে ভারতের মদত আছে। ইমরান খান আরও জানান, তিনি পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি 5টি আসন থেকে একসাথে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি নওয়াজ শরীফ কিংবা জুলফিকার আলী ভুট্টোর মতো সামরিক বাহিনীর তত্ত্বাবধানে রাজনীতিতে প্রবেশ করেননি। বিতর্কিত নাগোরানো কারাবাখের প্রধান শহর স্টিপা নাকারতে আজারবাইজানের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। শুক্রবার সেখানে টানা 6ষ্ঠ দিনের মতো সংঘর্ষ চলেছে। কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার কারাবাখের প্রধান শহর স্টিপা নাকারতে আজারবাইজানের সেনারা প্রচণ্ড গোলাবর্ষণ করে এবং এতে বহু মানুষ আহত হয়েছে। ভারী গোলাবর্ষণের পাশাপাশি সেখানে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়। এদিকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আর্মেনিয়া মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে।
তবে আজারবাইজান স্পষ্ট করে বলেছে যুদ্ধবিরতির আগে নাগোরানো কারাবাখ থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহার করতে হবে। দক্ষিণ ককেসাস অঞ্চলের বিতর্কিত নাগোরানো কারাবাখ অঞ্চল নিয়ে কয়েক দশক ধরে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে এই দ্বন্দ্ব চলে আসছে। গত রোববার থেকে নাগোরানো কারাবাখ অঞ্চলে নতুন করে বড় রকমের সংঘর্ষ শুরু হয় এবং এ পর্যন্ত সেখানে 2 শতাধিক বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে 30 জনের বেশি বেসামরিক লোকজন। করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন এই খবর প্রকাশ করেছে। ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ আছে। ওই উপদেষ্টা বলেন এটা গুরুতর। ট্রাম্প ক্লান্ত, খুবই ক্লান্ত এবং তার শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান এই উপদেষ্টা। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে হোয়াইট হাউসের কর্মকর্তারা ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে বলেছেন এখনো পর্যন্ত তিনি ঠিক আছেন, কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তনের আশঙ্কা করছি আমরা। তৃতীয় আরেকটি সূত্র জানিয়েছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে খারাপ অবস্থা ট্রাম্পের। তবে ট্রাম্প তার ক্ষমতা এখনও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে হস্তান্তর করেননি বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালিসা ফারাহ। তিনি জানান প্রেসিডেন্ট এখনও সবকিছুর দায়িত্বে আছেন। এদিকে শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জোর দিয়ে বলেছেন ট্রাম্পের অবস্থা নিয়ে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তুরস্ক পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাসের অনুসন্ধান কার্যক্রম পরিচালনার কারণে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যে বিরোধ দেখা দিয়েছে তাতে তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এই হুমকিকে গুরুত্ব দিচ্ছে না আঙ্কারা। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে অব্যাহতভাবে নিষেধাজ্ঞার ভাষায় কথা বলা অগঠনমূলক। ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই বুঝতে হবে যে তাদের এই নিষেধাজ্ঞা পরিকল্পনা বেশি দূর এগোতে পারবে না। এর আগে গতকাল দিনের এই শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্ককে সতর্ক করে বলেছে আঙ্কারা যদি ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পূর্ব ভূমধ্য সাগরে তেল ও গ্যাসের অনুসন্ধান কার্যক্রম নিয়ে তুরস্ক, সাইপ্রাস ও গ্রিসের মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। তুরস্ক যে এলাকায় তেল গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে এই 3 দেশের সেখানেই সবাই সম্পদের মালিকানা দাবি করছে। তবে গত মাসে তুরস্ক ও গ্রিস সরকার বিষয়টি নিয়ে আলোচনায় বসার ব্যাপারে একমত হওয়ার পর উত্তেজনা খানিকটা কমেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা গতকাল যে বক্তব্য দিয়েছেন তার একটা অংশ ইতিবাচক, কিন্তু পুরো বক্তব্য তা নয়। ইইউ নেতারা বলেছেন তুরস্ক যদি একতরফাভাবে তেল গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাদ দিয়ে সংলাপ ও পারস্পরিক আস্থার বৃদ্ধির চেষ্টা করে তাহলে তার সাথে ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে এবং তাকে কিছু সুবিধা দেবে। লাদাখের গালওয়ান উপত্যকায় 15 জনের সংঘর্ষে বড় সফলতার পর ভবিষ্যতে যে কোনো সীমান্ত বিরোধে চীনের বিরুদ্ধে এককভাবে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে ভারত। বেজিংকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চতুর্পক্ষীয় জোট গঠনের প্রস্তাব সত্ত্বেও ভবিষ্যতে ভারত এককভাবে চীনকে মোকাবেলা করতে পারবে বলে ইউরোপ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজ এক প্রতিবেদনে বলা হয়েছে। পূর্ব লাদাখে সংঘর্ষের পর থেকে ভারত এবং চীনের মধ্যে বেশ কয়েকটি আলোচনা হয়েছে। যদিও বিতর্কিত কিছু সেক্টরে উভয় দেশের সেনাবাহিনী পিছিয়ে আসতে শুরু করায় উত্তেজনা কিছুটা কমেছে। তবুও চীন সেনারা এখনও দেবসাং সমভূমি অঞ্চল, গোগরা এবং প্যাংগং সো বরাবর ফিঙ্গার্স অঞ্চলে উপস্থিত রয়েছে। প্যাংগং সো লেক এলাকায় চীনের সেনারা ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 5-এ এগিয়ে এসেছে এবং এখনও সীমান্তে চীনা সেনাদের উপস্থিতি অব্যাহত রয়েছে। ভারত জোর দিয়ে বলেছে যে চীনকে অবশ্যই ফিঙ্গার 5 থেকে তাদের পূর্বের অবস্থান ফিঙ্গার 4-এ ফিরে যেতে হবে। চীনা আলোচকদের দাবির মুখে ভারত তার সেনাবাহিনীকে ফরওয়ার্ড অঞ্চল থেকে ফিরিয়ে নিয়েছে। তবে চীনা অনুপ্রবেশ সম্পূর্ণ প্রত্যাহার না হলে ভারত অচলাবস্থা নিরসনে অস্বীকৃতি জানিয়েছে। ইউরোপিয়ান থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে 2017 সালের ডোকলামের মতোই চীনা রাজনৈতিক অপরাধের মুখে ভারতীয় রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের দৃঢ়তা ও সংকল্প চীনকে অবাক করে দিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে ইউএফএসএস বলেছে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে ব্যস্ততা ও সংলাপ অব্যাহত থাকলে উভয় দেশের কাছে গ্রহণযোগ্য সমাধান এখনও খুঁজে পাওয়া যায়নি। ফলে এই অচলাবস্থা এবং বর্তমান অবস্থা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 32 দিন বাকি। এর আগেই যে মারাত্মক ঘটনা ঘটে গেল তার গুরুত্ব বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। ডোনাল্ড ট্রাম্প মাত্র 1 সপ্তাহ আগে আমেরিকানদের বলেছিলেন কোভিড-19 নিয়ে বেশি চিন্তা করবেন না, কারণ তার মতে করোনা ভাইরাসে আসলে প্রায়
কারোই কিছু হয় না, কেবল বয়স্ক এবং হৃদরোগীদের ছাড়া। এই কথা বলার এক সপ্তাহের মধ্যেই ফার্স্ট লেডি মেলানিয়া সহ মিস্টার ট্রাম্প প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই ট্রাম্প দম্পতি কোয়ারেন্টাইনে চলে গেছেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হলো। নির্বাচনী সমাবেশে এখন তার যাওয়ার কোনো সুযোগ আর নেই। 2 সপ্তাহের মধ্যে 2 প্রেসিডেন্ট প্রার্থীর যে দ্বিতীয় টেলিভিশন বিতর্ক হওয়ার কথা, সেটি আদৌ হবে কিনা তা এখনো প্রশ্নবিদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প কোভিড-19 পরীক্ষার পজিটিভ বলে ধরা পড়ার পর এখন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ব্যাপারেও প্রশ্ন উঠেছে, কারণ তাকে প্রেসিডেন্টের ট্রাম্পের ঘনিষ্ঠ সান্নিধ্যে দেখা গেছে গত কয়েকদিন ধরে। যদি ট্রাম্পের গুরুতর অসুস্থ হয়ে পড়েন, তার নির্বাচনী প্রচারণার কি হবে? তার অসুস্থ হয়ে পড়ার ঘটনার কি প্রভাব পড়বে নির্বাচনে? যদি তিনি দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, তখনই বা কি ঘটবে? যদি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও কোভিড-19 পজিটিভ বলে ধরা পড়েন, তখনই বা কি হবে? নির্বাচনের মাত্র 1 মাস আগে এসব ঘটনায় যুক্তরাষ্ট্রকে একটি সাংবিধানিক সংকটের মুখে পড়বে। বিশ্ব নেতারা এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আশু আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন। এই খবরের সাথে সাথেই বিশ্বের শেয়ার বাজারে বড় প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ এটি শুধু বর্তমান মার্কিন প্রশাসনের ব্যাপারেই নয়, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন নিয়েও অনিশ্চয়তা তৈরি করে ফেলেছে। জাপানের দিকেই শেয়ার সূচক 0.7% পড়ে গেছে। ইউরোপ, লন্ডন, ফ্র্যাঙ্কফুর্ট ও প্যারিসের শেয়ার বাজারের সব প্রধান সূচকে দর পড়তে শুরু করেছে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। যুক্তরাষ্ট্রের ডাও জোন্স, নাসডাক এবং S&P 3টি সূচকেই একই প্রবণতা দেখা গেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা জন সোপেল বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এটি একই সঙ্গে এক অত্যাশ্চর্য ঘটনা, কিন্তু আবার অবাক করার মতো কোনো ব্যাপারও নয়। বন্ধুরা, আজকের খবর এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী খবরে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।